নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের বিশিষ্ট ৪২ নাগরিকের চিঠির প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ২০১৮ নির্বাচন কারচুপিতে দেশের বিশিষ্ট ব্যক্তিরাও এখন নির্বাচন কমিশনে পরিবর্তন চায়। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন চতুর্দিক থেকে সংকটে থাকা বিএনপি এখন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এদিকে সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে শোকজ করার প্রেক্ষিতে দীর্ঘ ব্যাখ্যায় মেজর হাফিজ দলের বিভিন্ন সংকট সমস্যার কথা তুলে ধরেছেন, বলেছেন মুক্তিযোদ্ধারা দলের ভিতরে কোণঠাসা এবং সেই সাথে বলেছেন বড় দুই দল বিএনপি আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই। মেজর হাফিজকে শোকজের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন দেশের ভাস্কর্য অবমাননার কুশীলব বা মূল পরিকল্পনাকারী বিএনপি। বড় দুই দল আওয়ামী লীগ বিএনপি সহ সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবং সম্প্রতি কোন্দল নিরসনে আলোচনায় থাকা গণফোরামের ভেতরে কেমন রাজনীতি এবং সেই সাথে দেশের রাজনীতি কোন পথে, এই আলোচনায় রাজকাহনে আছে শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, আছেন জাতীয় পার্টির নেতা এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা এমপি এবং আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকে। রাজকাহনী শিরোনাম ঠিক করেছি কেমন রাজনীতি দলের ভেতরে বাইরে। আগে একটু দলের ভেতরে রাজনীতি নিয়ে জেনে নিই, তারপরে দেশের রাজনীতির বিষয়ে নিশ্চয়ই জানবো। হারুনুর রশিদ এমপি, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই আপনাদের দলের ভেতরের অবস্থা। দুই ভাইস চেয়ারম্যানকে শোকজ করা হলো, সেটি নিয়ে দলের ভিতরে প্রতিক্রিয়া কেমন এবং মেজর হাফিজের শোকজের ব্যাখ্যায় যেই বিষয়গুলো উঠে আসছে দলের ভেতরে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করা হচ্ছে, তিনি বলছেন নেতাকর্মীরা তোষামত ছাড়তে বলছেন নেতাকর্মীদেরকে, এবং শুধু তো মেজর হাফিজই না, এর আগেও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম সহ অনেক স্তরের নেতাকর্মীদেরকেই গণমাধ্যমে প্রকাশ্যে দলের নানান বিষয়ে সমালোচনা করতে দেখেছি আমরা। আসলে কি অবস্থা, কেমন রাজনীতি চলছে দলের ভেতরে? জনাব হারুনুর রশিদ এমপি। রাজকাহনে আমাকে সংযুক্ত করার জন্য। এবং আসলে আজকে জাতীয় যে সংকট বা জাতির যে বর্তমান যে ক্রান্তিকাল যাচ্ছে, আলোচ্য সূচি বা আলোচ্য বিষয়বস্তু হওয়া উচিত ছিল সেগুলোই। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে আপনার শোকজ এটি একটি স্বাভাবিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। অনেক সময় অনেক দলের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে যে কোনো কর্মীর ব্যাপারে গঠনতান্ত্রিক যে বিধান রয়েছে, যে কোনো বিষয়ে যদি ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাকে শোকজ করা হয়, পত্র দেওয়া হয়, তারপরে সে তার পত্রের জবাব দেয়, সেটা ব্যাখ্যা সন্তোষজনক হলে স্বাভাবিক কারণে তার এই ব্যাপারগুলো নিয়ে যদি কোনো ইনফরমেশনে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো পূরণ হয়ে যায়। স্বাভাবিক কারণে এখানে একজন বীর মুক্তিযোদ্ধা জনাব মেজর হাফিজ, সাবেক মন্ত্রী, সাবেক 5 বারের এমপি এবং দলের ভাইস চেয়ারম্যান, তাকে শোকজ করা হয়েছে যে কোনো কারণেই হোক। তার সদুত্তর উনি দিয়েছেন, জবাব দিয়েছেন। পার্টির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী ফোরাম এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা নিশ্চয়ই জানি যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তম একটি রাজনৈতিক দল। অনেক রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় সেটা বিদ্রোহ হয়, অনেকে আজকে দলীয় নমিনেশন না পাওয়ার কারণে বিদ্রোহী প্রার্থী হয়, তাদেরকে শোকজ করা হয়, তাদেরকে বহিষ্কার করা হয়। সুতরাং এইটি একটি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক চর্চার অংশ। এটিকে নিয়ে আপনার আমার মনে হয় যে রাত্রি জাগরণ করে দীর্ঘ সময় ধরে আলোচনার চাইতে বরং আজকে সংবাদ শিরোনাম যেটি নিয়ে এসছেন যে আজকে করোনার টিকা আসবে সামনে জানুয়ারি মাসে, সামনে জুন মাসে, দেশের অর্থনৈতিক সংকট, দেশের রাজনৈতিক গণতান্ত্রিক সংকট, এই বিষয়গুলো আমার মনে হয় আলোচনার কেন্দ্রবিন্দু নিয়ে আসলেই আলোচনাটা সবচেয়ে বেশি মানে মানুষ রাত্রি জেগে শুনছে সেটা বিষয়টি হবে। আমি মনে করি যে রাজনৈতিক দুইটি দলের মধ্যে যে সংকট, আজকে নির্বাচন কমিশনে যে বিষয়টি নিয়ে এসছেন, অবশ্যই নির্বাচন কমিশনকে আজকে মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের যেটি বলেছেন আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেল, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির কাজ নয়। গত এই হুদা কমিশন যে গত কয়েক বছর থেকে যে নির্বাচনগুলো আয়োজন করছে, এই নির্বাচনতে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে ব্যাপক প্রশ্নবিদ্ধ, এটাতে কোনো সন্দেহের অবকাশ রাখে না। এটা তো আপনি একটা টেলিভিশন চ্যানেল এখানে চালাচ্ছেন, আপনি জানেন না যে ঢাকা শহরে কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, 5% লোকও সেখানে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করেনি, ভোট দিতে কেউ যাচ্ছে না। এই ভোট ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। নির্বাচনী ব্যবস্থাকে আজকে একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে, যে কারণে আজকে রাষ্ট্রের সুধীজনরা মহামান্য রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল আপনার তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। স্বাভাবিক কারণেই এটা আমি মনে করব জাতির বিবেকের এই সমস্ত ব্যক্তিরা এই অবস্থাতে যে দাবি উত্থাপন করেছেন এটি যৌক্তিক।
এখানে বিএনপির নিশ্চয়ই বিষয় কেন জনাব আসবে হারুনুর আচ্ছা? রশিদ এমপি, এই বিষয়গুলো নিয়ে আপনারা বরাবরই বলছেন এবং এটা নিয়ে নিশ্চয়ই আমি আবারও জানতে চাইবো একটু। আপনি যদিও বলছিলেন দলের ভেতরে রাজনীতিটা যদি দল শক্তিশালী না হয়, মানে শক্তিশালী রাজনীতি কিভাবে হবে, সেই জায়গা থেকেই এই প্রশ্নগুলোর ভেতরে আসা। আমি অসীম কুমার উকিল এমপি, আপনার কাছ থেকেও একটু দলের রাজনীতি শুনে, নিশ্চয়ই দেশের রাজনীতি গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে, আসবো। বিএনপির ভেতরের যে পরিস্থিতি সেটি নিয়ে মানে মেজর হাফিজকে শোকজের সমালোচনা করছেন আমরা দেখছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন সত্য বলার অপরাধে তাকে শোকজ করা হচ্ছে। আসলে কোনটাকে আপনাদের সত্য বলে মনে হচ্ছে আওয়ামী লীগের কাছে? কারণ মেজর হাফিজ তাইও বলছেন যে দুই দলের মধ্যেই গণতন্ত্র নাই, গণতন্ত্রের চর্চা নেই, আওয়ামী লীগ বিএনপি দুই বড় দলের কথাই বলছেন এবং এবং সেই নির্বাচনের কথাও বলছেন, 18 নির্বাচনে মিডনাইট ভোট ইত্যাদি ইত্যাদি বলছেন। এইগুলো তো তারই বক্তব্য, কোনটিকে সত্য বলছেন আপনারা, কতটুকুকে সত্য বলে ভাবছেন? ধন্যবাদ। সহালোচক সকলকে স্বাগতম। এই মধ্যরাতে যারা দেশ বিদেশের টেলিভিশন সেটের সামনে বসে আজকের এই অনুষ্ঠানমালা দেখছেন তাদেরকে অভিনন্দন। বিজয় দিবসের আলোচনা সভার প্রাক্কালে আমি প্রথমে গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের বিজয়ের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধ ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মামনের প্রতি যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয়। আসলে মানে দেশের সামগ্রিক পরিস্থিতি ইতিমধ্যে সহালোচক বন্ধুবার হারুনুর রশিদ কিছু কথা বলেছেন, উপস্থাপকও তার বক্তব্য জিনিসকে তুলে নিয়েছেন। আসলেই মানে সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে রাজনীতির জায়গাটা বেশ মানে রাজনৈতিক ভাবে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, রাজনীতিটুকু ফিরে আসছে, রাজনীতির আলোচনাগুলি হচ্ছে। সেটা বিএনপির আভ্যন্তরীণ সংকট কিংবা দেশের ৪২ জন বিশিষ্ট বুদ্ধিজীবীর বা বিশিষ্ট নাগরিকের বিবৃতি, কিংবা আজকের দিনে দাঁড়িয়ে জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার যে অপরাজনীতি, এই সবকিছু মিলিয়ে আমাদের এই জায়গাগুলি চলছে। দেখেন, এগুলি মানে আমাদের দলের পরম শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন, উনি যেটা বলতে চেয়েছেন যে বিএনপির রাজনীতির অন্তঃসার শূন্যতাটুকু তুলে ধরার চেষ্টা করেছেন। এটি সুনির্দিষ্ট পয়েন্টের উপর কথা বলেছেন, কিন্তু আলটিমেটলি এই যে রাজনীতি, বিএনপির যে রাজনীতির অন্তঃসার শূন্যতা, কিংবা আমি মনে করি যে বিএনপিকে সত্যিকার অর্থে এখন জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যে রাজনীতিটা করতে হচ্ছে, সেই রাজনীতি করতে না পারার সীমাবদ্ধতা, ব্যর্থতা, তার থেকেই এই বিভিন্ন আলাপ আলোচনাগুলি আসছে। হয়তো বিএনপির এটা গৃহদাহ হতে পারে, হয়তোবা অন্য কোনো কিছু হতে পারে, সেটি সময় বলে দেবে, কিন্তু এটি খুব অনাকাঙ্ক্ষিত এটাই মনে করি না। হয়তো সামনের দিনগুলিতে আমাদেরকে এই ব্যাপারে আরো অনেক বেশি কথা শুনতে হবে, আরো অনেক বিষয় দেখার আছে, কারণ বিএনপিকে এই প্রথম রাজনীতিটুকু করতে হচ্ছে, বিএনপিকে এই প্রথম রাজনীতির মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। বিএনপির চেয়ারপারসন যখন কারাগার থেকে মুক্তি পেয়ে যখন ঘরে, ঠিক সেই মুহূর্তে বিএনপির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি দেশের বাইরে, এদের অনুপস্থিতিতে বাংলাদেশের যে রাজনীতি, করোনা আক্রান্ত বিশ্বের রাজনীতি কিংবা স্বাভাবিক প্রক্রিয়ার যে রাজনীতি, সেই রাজনীতিটুকু মোকাবেলা করার ব্যর্থতা, সীমাবদ্ধতা, সেই রাজনীতিগুলি করতে না পারার কারণে আওয়ামী লীগের সীমাবদ্ধতার জায়গাটাও আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম, কারণ আজকে বিএনপি মহাসচিব বলছেন সত্য বললেই তাকে বিএনপি বানিয়ে দেওয়া হচ্ছে। সেটি এই ৪২ বিশিষ্ট নাগরিকের কথা বলি বা ভাস্কর্য ইস্যুতেও বলি, মানে সবকিছুতেই বিএনপির উপর দোষারোপ আওয়ামী লীগের। সেই বিষয়টিতে আমি একটু পরে আসি। ভেতরের রাজনীতির বিষয়ে যেহেতু শুরু করলাম, সেহেতু সেখানেই একটু আলোচনাটা সেইটা একটু শেষ করি। মশিউর রহমান রাঙা, আপনার কাছ থেকেও জানতে চাই, আসলে দুই দলে গণতন্ত্রের চর্চা নাই এমনটি মেজর হাফিজ বলছেন। আপনার কাছ থেকে যদি আপনার দলের অবস্থা জানতে চাই, যে যখন মহাসচিব পর্যায়ে হঠাৎ করে একটা রদবদল হয়ে গিয়েছিল, আপনি আপনার দলের গণতন্ত্রের কথাও বলেছিলেন যে গণতন্ত্রের চর্চা আসলে হচ্ছে না। কি অবস্থা, কেমন অবস্থায় আছে এখন দলের ভিতরে গণতন্ত্রের চর্চা, খুব সংক্ষেপে যদি বলেন। না, এখন দুজনে যা বললেন আসলে সঠিকই বলেছেন। ওনারা দুজনে একই কথা বলেছেন, আমি ওনাদের সঙ্গে একেবারেই একমত, কোন রকমই দ্বিমত না। আসলে আরো ডেমোক্রেটিক আরো দলগুলোর আমাদের গণতন্ত্র আরো বেশি গণতান্ত্রিক হওয়া উচিত, কেননা দেশ থেকে গণতন্ত্র নিয়ে যাবো আমরা, আমাদের দলের সংবিধানে গণতন্ত্র থাকবে না, তাহলে কিন্তু হচ্ছে না। এই কারণে আমার মনে হয় যে আরো বেশি
ডেমোক্রেটিক হওয়া উচিত সব দলগুলোর গঠনতন্ত্র, এবং দলকে হঠাৎ করে কাউকে বের করে দেওয়া, কাউকে আবার নিয়ে আসা, কেউ কেউ আবার মানে দেশত্যাগ করতে বাধ্য করা, অনেক কিছুই করা হয়, অনেক সময় দলের স্বার্থে করা হয়। এগুলো করা উচিত নয়। এগুলো করলে আসলে খুব একটা রেজাল্ট একসময় ভালো হয় না। আর এখনকার আজকের থেকে 20 বছর 50 বছর আগের রাজনীতি এখনকার রাজনীতির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই চর্চাটা আমাদের দলের সবারই থাকা উচিত, এবং একজনের গৃহদাহ আর একজনের খুশিতে হওয়ার মানে আনন্দিত হওয়ার কোনো বিষয় না। আসলে এখানে সবারই দুঃখ প্রকাশ করা উচিত। কোনো দলে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, পারলে যতটুকু সহযোগিতা করে, কারণ আমরা তো মানুষের জন্য করতে চাই, আমাদের নিজেদের জন্য না তো। সুতরাং আমি মনে করি যে আরেকজনের গৃহদাহ হচ্ছে, আমি ওখানে পানি না ঢেলে ওখানে আরো একটু কেরোসিন তেল ঢেলে দিলাম, এটাও হওয়া উচিত নয়। এটাও আরো স্বাভাবিক হওয়া উচিত আমার কাছে মনে হয়। এবং সেই সেই কথাগুলোই তাদেরকে বলা উচিত। এবং যদি মানে বিএনপি এটি করে থাকে, বেদর হাফিজ সাহেব উনি যা বলেছেন, আমি এক সময় উনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন, আমি ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক সুসম্পর্ক ছিল, আমি দেখেছি বেসিক্যালি এই যে গুড ম্যান, ভালো খারাপ মানুষ আমার কাছে মনে হয়নি। সুতরাং এটা তাদের দলীয় বিষয়। তারপরেও মনে হয় যে সিদ্ধান্তটা ওনাদেরই, আমাদের এই বিষয়ে আগ বাড়িয়ে কোনো মন্তব্য অন্তত আমি করার থেকে বিরত থাকতে চাই। অনেক ধন্যবাদ জনাব মশিউর রহমান রাঙা। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছ থেকে একটু গণফোরাম এখন আলোচিত হচ্ছে কোন্দল নিরসনের জায়গাটিতে। আমরা মাঝখানে দেখেছি বহিষ্কার, পাল্টা বহিষ্কার। 13 ডিসেম্বর গণফোরামের পক্ষ থেকে বলা হয়েছে সব বহিষ্কার, পাল্টা বহিষ্কার এসব অকার্যকর। এবং সম্প্রতি আপনাদের দলের নেতা ডক্টর কামাল হোসেন তিনি বলছেন দলের ভিতরে কোনো সমস্যা নেই। আসলে কি কোনো সমস্যা নেই? আপনারা ছিলেন না সেই সংবাদ সম্মেলনে, বলা হচ্ছে আপনারা কোয়ারেন্টাইনে আছেন। একটু স্পষ্ট করবেন ভেতরের চিত্রটা। ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন সম্মানিত রাজনীতিবিদ, তাদের সকলকে শুভেচ্ছা জানাই। আসলে করোনাকালীন দুঃসময়ে গণফোরামের মধ্যেও একটা বলবো যে চরম দুঃসময় আমরা অতিবাহিত করেছি। যে কোনো কারণেই হোক, নিজেদের মধ্যে অনেক কিছু ভুল বুঝাবুঝি হয়েছে দীর্ঘ কয়েক মাস যাবত। সেটা পাল্টাপাল্টি অনেক কিছুই হয়েছে। তো আমি মনে করি যে এখন যে এই দল ভাঙাভাঙির যে অপসংস্কৃতি আমাদের বাংলাদেশে আছে বা পৃথিবীর অন্যান্য দেশেও আছে, এই দল ভাঙাভাঙির সংবাদগুলো খুব হাইলাইটেড হয়। কিন্তু আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা করার চেষ্টা করি, সেগুলো মিডিয়াতে খুব বেশি গুরুত্ব পায় না। তবে ডিবিসি কে ধন্যবাদ, যেদিন আমরা এই ঐক্যের আহ্বানটা ডক্টর কামাল হোসেন দিয়েছেন, সেদিন কিন্তু আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা প্রচার করেছেন। আমাদের দেশে সাধারণত এই মারামারি, দাঙ্গা হাঙ্গামা, দল ভাঙাভাঙি, পদচ্যুতি, নতুন পদায়ন, এগুলোর উপর বেশি গুরুত্ব দেয় মিডিয়াতে। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি দেখলাম বা আরো মিডিয়াতে আমরা দেখেছি যে তারা গুরুত্ব সহকারে এটা প্রচার করেছে। তো আমরা এখন খুব স্বস্তির মধ্যেই আছি। ডক্টর কামাল হোসেনকে আন্তরিকভাবে ধন্যবাদ। শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছেন আমাদের কি নিয়ে মনোমালিন্য ছিল, এটা আভ্যন্তরীণ কিছু বিষয় ছিল, সেগুলো উনি সমাধান করেছেন, আপনারা দেখেছেন। তো আমরা সামনে পথ চলবো, এবং আমাদের 2টা কাউন্সিল হওয়ার কথা ছিল, আমরা 2টা কাউন্সিল এখন আর হচ্ছে না। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা আগামী দিনে একটা কাউন্সিল করে দলকে আরো সুসংগঠিত করব, এবং বাংলাদেশের যে বর্তমান যে রাজনীতি চলছে, একটা বন্ধাত্মমূলক একটা রাজনীতি, এখান থেকে বেরিয়ে আসার জন্য নিশ্চয়ই গণফোরাম গত 27 বছর আমরা অনেক চেষ্টা করেছি মাঠে ময়দানে। ভবিষ্যতেও এই বাংলাদেশের রাজনীতি যে একটা দুষ্ট চক্রের হাতে বন্দী হয়ে আছে, সেখান থেকে মুক্ত করার জন্য গণফোরাম নিশ্চয়ই একটা ভূমিকা রাখবে, সেই আশাবাদ। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এই দুষ্ট চক্র নিয়ে নিশ্চয়ই আলোচনায় আসবে, কারণ দেশের রাজনীতি নিয়ে এখন কথা বলতে চাই। জনাব অসীম কুমার উকিল এমপি, যেটি বলছিলাম আগের অংশে, যে পারস্পরিক একটা দোষারোপের জায়গায়, যেমন সবকিছু বিএনপি মহাসচিব আজকে বলছেন যে সত্য বললেই তাকে বিএনপি বানিয়ে দেওয়া হয়। সেখানে আমরা যেমন ধরুন ভাস্কর্য ইস্যুতেও দেখেছি, ভাস্কর্য ইস্যুতেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে কুশীলব হচ্ছে বিএনপি, অবমাননা, ভাস্কর্য অবমাননাকারীর কুশীলব বা মূল পরিকল্পনাকারী বিএনপি। এই কথাটা কেন বলা হচ্ছে বা বলাটা কতটা যৌক্তিক? আমরা কুষ্টিয়ায় দেখছি যুবলীগ নেতা গ্রেপ্তার হচ্ছে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায়। আমরা দেখছি হেফাজত, যারা আসলে মূল যাদের কাছ থেকে বিষয়টা আসছে, তাদের সাথে
সাথে বৈঠক হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর এবং ঐক্যমতে পৌঁছানো হচ্ছে, আরো আলোচনা হবে বলা হচ্ছে। সেখান থেকে বিএনপি কে মূল কুশীলব বলাটা আসলে কতটা যৌক্তিক? বিএনপির সাথে তো আলোচনা হচ্ছে না, বিভিন্ন সময় বিএনপি আলোচনার প্রস্তাবও দিয়েছে, হয়নি তো, কি বলবেন? না, এই বিষয়টা বিএনপির বন্ধু, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন রশিদ যথার্থ বলবেন। এই বিষয়ে তাদের স্ট্যান্ড, তারা বলবে যে মূর্তি ভাঙ্গা সঠিক কিংবা বেঠিক, এর মধ্যে দিয়ে তাদের বিষয়টা স্পষ্ট হয়ে আসবে। কথা প্রসঙ্গে রাঙা ভাই বলছিলেন গৃহদাহে পানি ঢালা, আসলে গৃহদাহে পানি ঢালার বিষয় না, আপনার বাস্তব পরিস্থিতিটার মোকাবেলা করা। আর নেতৃত্বের কাজে হলো বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ সাপেক্ষে এটা মতামত দেওয়া এবং এগিয়ে যাওয়া, সেটুকুই। পানি ঢালার কোনো বিষয় নাই, পানি ঢালাঢালির কাজ চলে গেছে, অনেক ঘটনা ঘটছে। সভ্যতা বলছিলেন যে দল ভাঙলে যেভাবে নিউজ হয়, গললে সেভাবে হয় না। আসলে মানে এটা একটা পারসেপশন আছে, নেগেটিভ নিউজ যে নিউজ, সো এভাবে আগায়। এখন আপনি যে জায়গাটা বলছিলেন 42 জন বিশিষ্ট নাগরিক, আসলে বিশিষ্ট এবং নাগরিক এই জায়গাটা আমাদের সংজ্ঞায়িত করতে পারলে খুব ভালো হতো। সেই সংজ্ঞায়িত জায়গাটা আমি এখন যাচ্ছি না। আমি মূলত মোটা দাগে যেটা বুঝি, বিশিষ্ট নাগরিক বলতে তাদেরকে বোঝায় যারা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ। এখন হারুন ভাই বলছে যে ওনারা যা বলছে এটা কথা বলা দরকার। হ্যাঁ, কথা তো বলবেই, কারণ হারুন ভাইদের মন মতো করে কথা বলা হয়েছে বলেই বলবেন। এটার উপর 1 বছর কাজ হয়েছে, 1 বছর গবেষণা হয়েছে, এটা বিভিন্ন টক শোতে হারুন ভাইদের দলীয় সমর্থক নেতৃবৃন্দ বলেছেন, তারপরে তারা বিবৃতিটুকু দিয়েছেন। আমার ওনারা শ্রদ্ধেয় নয় আমি এটা বলবো না, আমি বলছি যে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ 42 জন। এই 42 জন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কিনে প্রশ্নটা থাকে, কেউ কেউ অবশ্যই শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ বিশিষ্ট নাগরিক তারা হবে যাদেরকে এক নামে এক ডাকে সবাই চিনে। এটা আমার ধারণা থেকে বলছি, ব্যতিক্রম থাকবেই। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে, আমরা যখন নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু অবাধ করার জন্য কাজ করে যাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ যখন একটি নির্বাচন কমিশন গঠনের একটি ফর্মুলা দিয়েছে, যার উপর ভিত্তি করে নির্বাচন কমিশন গঠন হয়েছে, নির্বাচন প্রক্রিয়া চলছে, ঠিক সেই মুহূর্তে ওনারা একটি নির্বাচন কমিশন গঠনের ফর্মুলা দিতে পারতেন না টু সলভ দ্য প্রবলেম? তা না করে ওনারা নির্বাচন কমিশনকে আসামের কাঠ গড়ায় দাঁড় করে যে কথাগুলি বলছেন, তা কতটুকু যৌক্তিক, কতটুকু গ্রহণযোগ্য? সংবিধানের জনাব অসীম কুমার উকিল এমপি, নির্বাচন কমিশনকে যে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে জনাব অসীম কুমার উকিল এমপি, সেটি মানে বিভিন্ন সময় তো বিশিষ্ট নাগরিকরা বিভিন্ন সময় তথ্য প্রমাণ সহকারে অভিযোগ দিয়েছে বিভিন্ন নির্বাচন সম্পর্কে। সবসময় যে অভিযোগটাকে এড়িয়ে যাওয়াটাই কি একটা সমাধান? এটি কি আসলে তদন্ত করা যে অভিযোগগুলো আসলে কোনো ভিত্তি আছে কিনা, নাকি শুধুই অমূলক অভিযোগ, সেটি কি একটা প্রয়োজনীয়তা নাই? আমি তো বলছি না যে ওনারা মিথ্যা কথা বলছেন, আমি কিন্তু সে কথা বলছি না। আমি বলছি যে কোন জায়গাটা যেতে পারে। নির্বাচন কমিশনের একটা ফর্মুলা সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারে। দেশের মানুষ যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ যখন 71-এর ঘাতক, 75-এর ঘাতক জামাত শিবির এবং তাদের তল্পি বাহক, তাদের পৃষ্ঠপোষক বিএনপি জামাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটি আন্দোলন করে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিষয়টা আরেকটু বড় হয়ে যাচ্ছে। আমার মনে হয় বিরতির পরে আসি। অসীম কুমার উকিল এমপি দুটো বিষয় একসাথে চলে আসছে, দুটো বিষয় সম্পর্কে আমি জানতে চাইবো, বিরতির পরে ফিরছি রাজকাহনে। এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। বিরতির আগে অসীম কুমার উকিলের বক্তব্যে দুটি বিষয়ই আসছিল, নির্বাচন কমিশন নিয়ে বিশিষ্ট নাগরিকদের বক্তব্যের জায়গাটি এবং ভাস্কর্যের বিষয়টিও আসছিল। যদি একটু দুটি বিষয় আপনাদের কাছ থেকে একে একে জানতে পারি। প্রথমেই জনাব হারুন রশিদ এমপি, ভাস্কর্য ইস্যুটাই যদি শুরুতে আসি, বিএনপি কেন নিশ্চুপ থাকলো, কেন কোনো পর্যালোচনা দিল না? এখানে কি একটা বলিষ্ঠতার অভাব দেখালো বিএনপি? ধন্যবাদ। এখানে তো অনেকগুলো আলোচনা এসছে, তার মধ্যে আমি আপনার যে আজকে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনি এসছেন, যে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেমন রাজনীতি দলের ভিতরে এবং বাইরে। আমি এক কথাই বলবো যে আজকে দেশে কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আছে? যদি রাজনৈতিক কর্মকাণ্ড না থাকে, একে তো করোনাকালীন সময়ের কারণে আমরা ভার্চুয়ালি যোগাযোগ হচ্ছে, মোবাইলে যোগাযোগ হচ্ছে, দেশে যেহেতু কোনো রাজনৈতিক চর্চা নাই, তার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাও কিন্তু আজকে একটা বিরাট সংকটের মধ্যে চলে গেছে। ভাস্কর্য নিয়ে যে বিষয়টি আজকে কেন্দ্রবিন্দুতে এসছে, ভাস্কর্য নিয়ে আজকে কেন্দ্রবিন্দুতে কারা এই ইস্যুটিকে নিয়ে এসছে? আজকে এত ইস্যু থাকার পরও হঠাৎ করে কেন আজকে দেশের মধ্যে নতুন করে উদ্বেগ, নতুন করে ষড়যন্ত্র তৈরি করা হলো?
এটি সরকারের এর ব্যাপারে জবাব দেওয়ার জন্য যথেষ্ট। বিএনপি কেন নিশ্চুপ আছে? বিএনপি তো আপনার এটা বিএনপির জন্য সংকট নয়। বিএনপি তো এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্যও করে নাই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ধর্মীয় মূল্যবোধ, সেই ক্ষেত্রে যত্রতত্র যেখানে সেখানে আপনার ভাস্কর্য নির্মাণ করা বা ভাস্কর্য স্থাপন করা, এইটির ব্যাপারে দেশের আলেম ওলামারা কিন্তু একটা অবস্থান গ্রহণ করেছে। সরকার একদিকে তাদের সাথে আলোচনা করছে, আবার সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বাইরে বলছে ঘাড় মটকে দেব, ঘাড় ভেঙে দেব, এই আমাদের এই করা হচ্ছে। এই যে একটা ডাবল স্ট্যান্ডার্ড অবস্থানে আজকে বর্তমান সরকারের বা আওয়ামী লীগ অবস্থান গ্রহণ করছে, এটি খুবই প্রশ্নবিদ্ধ। আর নির্বাচন কমিশনের যে বিষয়টি আপনি এখানে আলোচনার সূত্রপাত করেছেন, এখানে আওয়ামী লীগের পক্ষে গেলে তখন সব আপনার মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগের বিপক্ষে গেলে তখন সব রাজাকার, আলবদর, তারা স্বাধীনতা বিরোধী। আজকে দেশের বিশিষ্ট নাগরিকরা নির্বাচনী যে ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এটা কিন্তু সন্দেহ আছে আপনার? এটা নিয়ে আজকে জনাব অসীম কুমার উকিল বলছেন যে নির্বাচনী ব্যবস্থা কিভাবে ভালো করা যায়, সেইটা আজকে আমাদের সংবিধান যেটা বলছে যে আজকে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে, ব্যালট পেপার ছাপাবে, সময় নির্ধারণ করে দিবে, কিন্তু সে পাশাপাশি সংবিধানই বলে দিচ্ছে যে নির্বাচন কমিশনকে রাষ্ট্রের অন্যান্য অঙ্গ তাকে পরিপূর্ণ সহায়তা দান করবে। নির্বাচন কমিশন তো একটা প্রতিষ্ঠান। এখন নির্বাচন কমিশনকে যদি আপনার অন্যান্য রাষ্ট্রের অঙ্গগুলো সহায়তা না করে, নির্বাহী বিভাগ সহায়তা না করে, তাহলে সেখানে কি আপনার নির্বাচন কমিশনের পক্ষে সঠিক সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? আমরা কেন বলছি নির্বাচন কমিশনের ব্যাপারে, বা বিশিষ্ট নাগরিকরা কেন নির্বাচন কমিশন, নির্বাচন যখন হচ্ছে না, দেশের নাগরিকরা যখন ভোট দিতে পারছে না, এইরকম নির্বাচনকেও যখন নির্বাচন কমিশন সাফাই গাচ্ছে, নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভালো নির্বাচন হয়েছে, যেখানে ঢাকা সিটি কর্পোরেশনের মতো নির্বাচন, ঢাকা রাজধানীর মতো সিটে যেখানে 5% মানুষ ভোট দিতে পারছে না, সেইখানে দায়িত্বশীল এই সাংবিধানিক জায়গা থেকে এই ধরনের মন্তব্য, এটা কি গ্রহণযোগ্য আপনার? এটি সবচেয়ে এই অভিযোগ যখন হচ্ছে তখন সেটি আমলে নেওয়া হবে এরকম আশাবাদ আছে কিনা আপনাদের, সেটিও জানতে চাইবো। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছ থেকে দুটি বিষয় যেহেতু আসছে, প্রথমে জানতে চাই যেভাবে ভাস্কর্য ইস্যুটি উঠলো এবং যেদিকে মোড় নিল, সেটি নিয়ে আপনার পর্যালোচনা কি? আচ্ছা, দেখুন, এই ব্যাপারে আমার একটু ভিন্ন মত আছে। যে আলোচনার মূল বিষয় এখন দেখা যাচ্ছে সরকারি দলের পক্ষ থেকে ভাস্কর্য আলাদা, মূর্তি আলাদা, এটাতে কি মিন করছেন ওনারা? এই যে প্রতিনিয়ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে হামলা হয়, তাদের দেবদেবতা বা বিভিন্ন মূর্তির উপর হামলা হয়, ভাঙচুর হয়, তখন তো দেখি না যে সবাই মিলে এটার প্রতিরোধ করতে। তখন প্রতিবাদ করতে হয় ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদকে বা তার অন্যান্য যেসব সংগঠন আছে, সেখানে তো সরকারি দলকেও খুব সরব হতে দেখি না, আর বিরোধী দলের তো অবস্থা আরো কাহিল অবস্থা, তারা তো কোনো ব্যাপারে সরব হতে পারে না। হ্যাঁ, কারণ এত নির্মম অত্যাচার, 35 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, পৃথিবীর ইতিহাসে এরকম আর কোনো দেশে কোনোদিন হবে কিনা জানি না। তো সেই অবস্থার মধ্যে আমরা আছি। এখন আমি সবিনয়ে আবেদন জানাবো যে এখানেও একটা সুচতুর ভাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যে ভাস্কর্য রাখতে হবে, মূর্তির উপর হামলা হইলে হইতে পারে। এই যে একটা ভয়াবহ পরিণতির দিকে দেশটাকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি জানি না এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, কোনো একটা ঘটনার কোনো সুষ্ঠু বিচার হয় নাই, তদন্ত হয় নাই। তো এই অবস্থার মধ্যে যখন আছি, তখন এখন এই প্রত্যেক দিনে নতুন নতুন তথ্য বেরোচ্ছে, ভাস্কর্য, মূর্তি। তো আমার মনে হয় একটা শক্ত অবস্থান আমাদের সকলে মিলিয়ে নিতে হবে যে কোনো কিছুর উপরে কোনো ধরনের হামলা, সেটা মূর্তি হোক, ভাস্কর্যই হোক, বাংলাদেশে এটা করার অধিকার সবাই আছে। সেটা যদি সংবিধান বিরোধী না হয়, আমাদের রাষ্ট্র বিরোধী না হয়, আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা বিরোধী না হয়, এটার পক্ষে দলমত নির্বিশেষে এমনকি বিএনপিকেও অবশ্যই এটার পক্ষে দাঁড়াইতে হবে। তা না হলে আমরা এখান থেকে বেরোতে, ওই যে বললাম যে আমরা একটা গণ্ডির মধ্যেই ঘুরছি, দুষ্ট চক্রের মধ্যেই আমরা ঘুরছি। এই ব্যাপারে সরকারি দলের অনেক কিছুই করণীয় আছে, কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে বলতে চাই যে সেই ধরনের একটা কঠিন অবস্থান তারা নেয় না। আর দ্বিতীয়ত, আপনি নির্বাচন কমিশন সম্পর্কে সুব্রত চৌধুরী, আপনার কাছে আর একবার আসবো। সরকারি দল কেন শক্ত অবস্থান নেয় না সেটি নিয়ে সরকারি দলের কাছ থেকে জানতে চাইবো। মশিউর রহমান রাঙা, আপনার কি পর্যালোচনা, যেভাবে উঠলো, যেদিকে মোড় নিল সেই নিয়ে ভাস্কর্য ইস্যুটি? একটু সময় দিন, এবার একটু সময় দিন আমাকে আপা, একটু সময় দিন। সেটা হচ্ছে যে আমরা কিন্তু মুসলমান, এই বাংলাদেশের
আমরা জন্মসূত্রে মুসলমান বঙ্গবন্ধুর পিতৃ যে ওনার যে পৈতৃক 14 গোষ্ঠী আমরা যেটা বলি বা ওনার যে পরিবার, এটাও কিন্তু একটা ইসলামিক পরিবার, ঠিক আছে না? সুতরাং আমরা বাংলাদেশের 96% মুসলমান, এটাও ঠিক আছে। তো 96% মুসলমান হিসাবে আমরা এই মূর্তি পূজা, এখন কিন্তু অনেকের ঘরেই মূর্তি আছে, বিভিন্ন ধরনের মূর্তি আছে। আমি সবার ঘরে বলবো না, কিন্তু অধিকাংশ মানুষের ঘরে একটা দোয়েল পাখি হইলেও কিন্তু আছে। সুতরাং আমি মনে করি যে এইটা ধর্মীয়, হঠাৎ করে একটা দেশকে অস্থির অবস্থায় নিয়ে যাওয়ার কারণটা কি, এটা সরকারের বের করা দরকার এক। এবং বঙ্গবন্ধুর যে আমি মুরালের কথা বলছি, আমরা মুরাল বলি বঙ্গবন্ধু বা বিভিন্ন ভাস্কর্য যেগুলো যেখানে রয়েছে, সেগুলো আমি যখন স্থানীয় সরকারে ছিলাম তখনও কিন্তু আমি অনেক তৈরি করেছি, অনেকগুলো কিন্তু আমি বলেছি যে না বঙ্গবন্ধু থাকো। বঙ্গবন্ধু কিন্তু একটা আপনার আমার বা একটা রাস্তার মানুষের মতো মানুষ না। বঙ্গবন্ধু কিন্তু অনেক বিশাল একটা মানুষ। বঙ্গবন্ধু 14 বছর জেলে ছিলেন। বঙ্গবন্ধু অনেক কষ্ট, নিজের বই খাতা মানুষের কাছে দিয়েছেন, জামা খুলে দিয়েছেন, মানুষ তার বন্ধু বান্ধবদের কাছে দিয়ে বন্ধুর কথা আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ ওনার মানে শাহাদাত বরণের পরের কথা আমি বলবো যে সেই সময় আমরা তখন কেবল কলেজে আমরা উঠেছি, ফার্স্ট ইয়ারে আমরা উঠেছি 76-এ। আমরা তখন থেকে বঙ্গবন্ধুর সম্পর্কে শুধু সমালোচনায় শুনেছি, কিন্তু আমরা এগুলো পড়ার সময় আমাদের কোনো সময় হয় নাই। এই মুজিব বর্ষের কারণে কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি, আমরা বুঝতে পেরেছি যে বঙ্গবন্ধু কি জিনিস ছিলেন। কিন্তু 75 এর পরে শুধু বঙ্গবন্ধু সম্পর্কে শুধু মানে অবাস্তব কথাগুলো বলা হয়েছে, এবং বঙ্গবন্ধু দেশ একটা সদ্য বিধ্বস্ত করতে গেলে ওনাকে অনেক কিছু করতে হয়েছে, যেগুলো সেই সময় করা প্রয়োজন ছিল, উনি করেছেন। এটা একটা রাষ্ট্রীয় বিষয়, এটা আপনার আমার বিষয় না, এটা দেশের সরকার যেটা ভালো মনে করবে সেটা ওনারা করতেই পারে। মেজরিটির সংখ্যাগরিষ্ঠতা তাদের পার্লামেন্টে, এখানে আমি মনে করি এর জবাবদিহিতা আমরা চাইতে পারি, কিন্তু এই জবাবদিহিতা যদি তারা না দেয়, এখানে প্রেসার দেওয়ার কিছু নাই। এবং বঙ্গবন্ধুর বিষয়টা, জিয়াউর রহমানের বিষয়টা, এরশাদ সাহেবের কোনো এরশাদ সাহেবের কোনো আপনার ভাস্কর্য আমরা কোথাও অবশ্য নেই, আমরা এটা এখনো করি নাই বা আমরা করবো না তা না, কিন্তু সেটা কথা না। কিন্তু আমার কাছে মনে হয় এর সঙ্গে ইসলামকে মিলে গুলায় ফেলায়, এর মধ্যে সমস্ত ইসলামকে নাড়া দিয়ে স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব মশিউর রহমান রাঙা, আপনার বক্তব্য একদমই স্পষ্ট। আপনি বলছেন কি কারণে হলো এটা বের করা দরকার। আমি এই জায়গাটি অসীম কুমার উকিল এমপি আপনার কাছ থেকে জানতে চাই কি কারণে এটি হঠাৎ করে ইস্যু করা হলো, সেটি বের করা হচ্ছে কি আদৌ? আমরা তো দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী ঐকমত্যে পৌঁছানোর কথা বলছেন, আরো আলোচনা হবে এই বিষয়গুলো বলছেন, এবং আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর কথা বলছেন, কিন্তু কোথা থেকে কিভাবে এটি আসলো, কেন এরকম মাথাচাড়া দিয়ে হলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গাটি এটি কেন আলোচনায় মানে আসলো না, বরঞ্চ দায় দেয়া হচ্ছে বিএনপির উপরে? অসীম কুমার দায় দেওয়ার বিষয় না, আলোচনার কোনো বিকল্প নেই। যে কোনো সমস্যার সমাধান আলোচনা উত্তম পন্থা। সেই আলোচনাটা কোন পথে ধাবিত হচ্ছে সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু 42 জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব মাননীয় সংসদ সদস্য হারুনুর রশিদের বিবৃতি, বক্তব্য এক এবং অভিন্ন একই সুরে কথা বলছে। হারুন কিন্তু মানে এটার ঘটনার কোনো নিন্দা জানায়নি, মানে এক সুরে কথা বলছে, এবং এটি বোঝা যায় হারুন ভাই ড্রাফটিংটা করে দিয়েছে, সেটাতে আসিফ নজরুল সিগনেচার করেছে না। হারুন ভাইরা বসে এখানে সিগনেচারটা ড্রাফটটা রেডি করেছে, আসিফ নজরুল, রাবাইয়াত ফেরদৌসরা বসে এটাতে সিগনেচার করেছে। সংখ্যাটা খুব স্পষ্ট। আমি আগেও যেটা বলার চেষ্টা করছি, যেমন সুব্রত যেটা বলছিলেন সরকারি দলের ভূমিকা, সুব্রতদা আপনি বয়সে আমার চেয়ে সিনিয়র, উচ্চ আদালতের একজন আইনজীবী, রাজনীতিতে বিচরণ করার একটা অভিজ্ঞ মানুষ। বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ ততদিন এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি, নৃগোষ্ঠী সকলেই নিরাপদ। এটি আপনার জীবন আর যৌবন উপলব্ধি করেছেন, আমরা আমাদের কর্মকাণ্ড গুলিতে উপলব্ধি করেছি। আপনার মন মতো সবকিছু করা হয়তো সম্ভব হয়নি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা, আমি, আপনি সহ আমরা সবাই ভালো আছি, বাঙালি হিসেবে বেঁচে আছি, এদেশের নাগরিক হিসেবে সমস্ত ক্ষমতাগুলি এনজয় করতেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আবারও বিজয় দিবসে বলেছেন ধর্ম নিয়ে এই দেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা সেই জায়গাটায় যেতে চাই। ভাস্কর্য মূর্তি যে রাঙ্গাভাই বলছিল, আরে পূর্বে মাটির পুতুল নিয়ে খেলার ইতিহাস তো আছে,
ওই যে বলছিলাম কোন ঘরে পুতুল নেই, কার বাচ্চা মেলা থেকে পুতুল কিনে আনেনি, সেটা ভিন্ন। কিন্তু বিতর্কটা আনা হলো, কেন আনা হলো? এটা রাজনীতি, এটা একেবারে রাজনীতি। আর সেই রাজনীতিকে যখন আমরা মোকাবেলা করার চেষ্টা করছি, তখন 42 জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে মানুষের দৃষ্টিটা অন্যত্র নেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনাব হারুনুর রশিদ আমি একটা বিরতিতে যেতে হবে। বক্তৃতায় বলছিলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির কাজ নয়, আলোচনার কোনো বিকল্প নেই। এখানেও কোনো আলোচনা হবে কিনা 42 জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি বা চিঠি নিয়ে একটা বিরতির পরে আসছি আলোচনায়। ফিরে এলাম রাজকাহনে। আমাদের দর্শকরাও অনেকে নির্বাচন কমিশনের বিষয়ে প্রশ্ন করছেন। ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ লিখছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ চাওয়া কি অন্যায়? জুয়েল আহমেদ, শাকিল শাহ, নাহিদ হাসান সহ অনেকে নির্বাচন কমিশনের ইস্যুটাতে প্রশ্ন করছেন। আমি সুব্রত চৌধুরী আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি মনে করেন যে এই বিষয়টি আলোচনায় আসছে সেটিকে এবার আমলে নেওয়া হবে? বিভিন্ন সময় অভিযোগটাকে আমলে নেওয়া হয়নি, আপনাদের নানান সময় অভিযোগ, এবারে আমলে নেওয়া হবে রাষ্ট্রপতির কাছে যখন চিঠি যাচ্ছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে সরকারি দল এত পাজেল হয়ে গেল কেন? কি এমন হয়েছে? আমাদের সংবিধানেই তো বলা আছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান যারা পরিচালিত করে, শপথ গ্রহণ করে আমাদের সংবিধানে, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সুনির্দিষ্টভাবে, তাহলে সেটা রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারে। তো একজন বিশিষ্ট নাগরিক কেন, একটা যে কোনো নাগরিক, 17 কোটি মানুষের যে কেউ তো এটা দিতে পারে। এখন এটা তো আমাদের সংবিধানের মধ্যেই আছে 96(3) অনুচ্ছেদে। এখন রাষ্ট্রপতি উনার ক্ষমতা বলে, সংবিধান যে ক্ষমতা ওনাকে দিয়েছে, উনি বিবেচনা করে সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠাবে কি পাঠাবে না সেটা উনি দেখবেন। এবং যে ইস্যুগুলো এখানে এনেছেন তারা একটু তো ফেলে দেওয়ার মতো না। অতীতেও আমরা দেখেছি বিভিন্ন সরকারের আমলে, বিশেষ করে জাতীয় পার্টির সময় যখন বুদ্ধিজীবীরা, কিছু বুদ্ধিজীবী তো সরকারি দলেই থাকতো, মাথার তা বিক্রি করে, আর যারা একটু বাইরে থাকতো তারা কথা বললেই জাতীয় পার্টি কখনো এটা সহজভাবে নিত না। একইভাবে বিএনপির সময়ও এই বিশিষ্ট বুদ্ধিজীবীরা কোনো কথা বললেই বিএনপি ওদেরকে আওয়ামী ঘরানার লোক হিসাবে চিহ্নিত করতো। সব সময় এটা দেখেছে। এখন আওয়ামী লীগও দেখে এই কালচারের মধ্যে ঢুকে গেছে। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমি একটু সংক্ষেপে মশিউর রহমান সবার কাছ থেকে ছোট করে জানতে হবে, মানে সরকারি দল পাজল যেটি বলছেন সুব্রত রায় চৌধুরী, আপনি কি বলবেন? সরকারি দলকে কি পাজল মনে হচ্ছে? উনি সঠিক কথাই বলেছেন, সেখানে জাতীয় পার্টির কথাও বলেছেন। সে সময় উনি দেখেছেন যে নির্বাচন কমিশনকে সরকার তাদের আজ্ঞাবহ করে রেখেছিল, বিএনপির সময়ও রেখেছিল, আওয়ামী লীগের সময়ও রয়েছে। সেই কারণে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। যারা বিশিষ্ট নাগরিক তারা নিশ্চয়ই সুশীল সমাজের নাগরিক, তারা বুঝে শুনেই করেছে। সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব এটি, রাষ্ট্রপতি অবশ্যই বুঝে শুনে, তার পরামর্শদাতারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উনি ঠিক করে ফেলবেন। সব অসুবিধা হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমার কাছে মনে হয় না এটা বড় ধরনের কোনো সমস্যা বা দেশে কোনো অরাজকতার সৃষ্টি করবে। জি, অনেক ধন্যবাদ মশিউর রহমান রাঙা। জনাব হারুনুর রশিদ এমপি, এই বিষয়টি একটা আলোচনা হবে বা একটা আমলে নেওয়া হবে এরকমটি আশা করতে পারছেন কিনা? জি ধন্যবাদ। আসলে এখানে আমাদের সারা দেশে নীতি নৈতিকতা মূল্যবোধের এত বিপর্যয় ঘটেছে। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন আমাদের চক্ষু কর্ণ অন্তঃকরণ দিয়ে। আমরা চোখে দেখছি, আমরা কানে শুনছি, আমরা অন্তর দিয়ে অনুভব করছি, কিন্তু আমরা বলার সময় কিন্তু আমরা আমাদের মতো করে আমরা বলছি। আজকে নির্বাচন কমিশন নিয়ে যে প্রশ্নগুলো আসছে, আজকে এত মতভেদ, মতপার্থক্য, রাজনীতিতে সংঘাত, সংঘর্ষের প্রধান কারণটি কি? যে আপনি ক্ষমতার পট পরিবর্তন তো নির্বাচনের মধ্য দিয়ে হবে। তো নির্বাচনের মধ্য দিয়ে যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, তাহলে নির্বাচনী ব্যবস্থাটাকে আপনার স্বচ্ছ করতে হবে, জবাবদিহিতামূলক করতে হবে, গ্রহণযোগ্য করতে হবে। তা আজকে যদি নির্বাচনী ব্যবস্থা, স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যেয়ে থাকে, এই ক্ষেত্রে যে বিশিষ্ট নাগরিকরা যদি মহামান্য রাষ্ট্রপতির কাছে আপনার দাবি জানিয়ে থাকে, তাহলে এটা নিয়ে তো আপনার অযৌক্তিক ভাবে আপনার অন্য কাউরি উপর দোষারোপ করার কোনো অবকাশ নাই। আমার কথা হচ্ছে যে নির্বাচনটা আজকে, নির্বাচন কমিশনটা প্রশ্নবিদ্ধ হয়েছে কিনা, নির্বাচন কমিশন আজকে গ্রহণযোগ্যতা হারিয়েছে কিনা, নির্বাচনগুলো আজকে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা, এই বিষয়টি আজকে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা উচিত। এখানে আপনার আমি চোখে দেখছি, কানে শুনছি, অনুভব করছি, তারপরও রাজনৈতিক কারণে আমি ক্ষমতার লোভ লালসায় আমি ক্ষমতায়, যথার্থ বলেছেন আমাদের সুব্রতদা, যে উনি বলেছেন যে এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাভাবিক কারণে মহামান্য রাষ্ট্রপতি এখন কি ব্যবস্থা নিচ্ছেন, এখন আমরা অপেক্ষা করি, দেখি যে এই অভিযোগগুলো করা হয়েছে
উনি এই অভিযোগগুলোর জন্য জুডিশিয়াল কাউন্সিলে পাঠাবেন কি অনেক পাঠাবেন না ধন্যবাদ, এই অনেক বিষয়ে ধন্যবাদ অপেক্ষা হারুন রশিদ করি। এমপি। এই অপেক্ষা বিষয়ে করি, শুরুতে দেখি আসলে কি হয় এই বিষয়ে। অসীম কুমার উকিল এমপি, আপনার কাছ থেকেও জানতে চাই যে আপনি বলছিলেন আলোচনায় সকল সমস্যার সমাধান, আলোচনার কোনো বিকল্প নেই, এটি নিয়েও একটা আলোচনা হতে পারে কিনা এবং আসলে একটা তদন্ত হওয়া উচিত কিনা যে দাবিগুলো সঠিক না বেঠিক, অন্তত এটি দেখা। ধন্যবাদ। আপনার আসলে করোনা রাজনীতি পৃথিবীর রাজনীতির চিত্রটাই পাল্টে দিয়েছে। এখানে বাংলাদেশের অনেক পরিবর্তন এসেছে, সামনের দিনগুলিতে এই পরিবর্তন আরো আমরা দেখবো। সেটা আমি পজিটিভলি বলছি, পরিবর্তনটা পজিটিভ হবে। আমরা যেমন ভাবে করোনা ভীতিকে জয় করে এগিয়ে যাচ্ছি, সামনের দিনেও আমরা নির্বাচনী ব্যবস্থাগুলোকে কিভাবে আরো গ্রহণযোগ্য করা যায় সেভাবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমি বিশ্বাস করি 42 জন বিশিষ্ট নাগরিক কোন ব্যক্তির বিপক্ষে না লাগে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে রক্ষার জন্য একটি ফর্মুলা প্রণয়ন করবে, যে ফর্মুলার উপর দাঁড়িয়ে আমরা যারা এখানে আলোচনার টেবিলে অংশগ্রহণ করছি আমরা সবাই মিলে এগিয়ে যাব। সেটাই 42 জন বিশিষ্ট নাগরিকের কাছে আমাদের প্রত্যাশা। সুব্রত বাবু, কোন ব্যক্তির আবেদন করা, মহামান্য রাষ্ট্রপতির কাছে তার বিবেচনা করা, সেটি এক জিনিস। আর দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে 42 জন বিশিষ্ট ব্যক্তি আমার নির্বাচন কমিশনকে ঘিরে, ব্যক্তিকে ঘিরে যে কথাগুলি বলছেন সেটি এক পাল্লায় তুলে বিচার করাটা বোধহয় ঠিক হবে না। আমি বিশ্বাস করি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হবে, রাতের আধারে নয়, অস্ত্রের জোরে নয়। সেক্ষেত্রে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য নির্বাচনী ব্যবস্থাকে আরো সুসংগঠিত করতে হবে। সুসংগঠিত করার জন্য 42 জন বিশিষ্ট নাগরিক তারা তাদের অবস্থান থেকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন, সেটি আমার প্রত্যাশা। জি, অনেক ধন্যবাদ। তারা তো আসলে নানান অভিযোগ জানাচ্ছেন, সেগুলো তদন্তের দাবি জানাচ্ছেন। সেটি আমার প্রশ্ন ছিল যে তদন্ত হবে কিনা, যেটি আপনারা বলছেন নিশ্চয়ই আমরা জানিয়েছে মহামান্য রাষ্ট্রপতি সে ব্যাপারে কি কি করণীয় করবেন, কিন্তু আমরা একটু আগাতে চাই। ওনারা বিশিষ্ট নাগরিক, সুব্রততার ভাষা সাধারণ নাগরিক না, সেই বিশিষ্ট নাগরিকদের পরামর্শগুলো আরো দরকার, আরো শক্তিশালী নির্বাচনী কাঠামো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরাও নিশ্চয়ই আসলে কি পদক্ষেপ নেওয়া হয় সেটি দেখবো। অনেক ধন্যবাদ জনাব অসীম কুমার উকিল এমপি, অনেক ধন্যবাদ বশিউর রহমান রাঙ্গা, জনাব হারুন রশিদ এমপি এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাদের চারজনকে বিদায় নিচ্ছি রাজকাম। রাঙ্গা ভাইও এমপি, এটা বললে গেছে।